আকাশবাণী কলকাতা। স্থানীয় সংবাদ পড়ছি ধৃতি সেন শর্মা। বিশেষ খবর হলো, সম্পূর্ণ স্বচ্ছ ও ত্রুটিহীন ভোটার তালিকা তৈরির স্বার্থে নির্বাচন কমিশন এসআইআর এর সময়সীমা আরও বাড়াতে পারে। খসড়া ভোটার তালিকায় যাতে যোগ্য ভোটারদের নাম থাকে তা সুনিশ্চিত করার লক্ষ্যে কমিশন 11 ডিসেম্বরের আগে সংশ্লিষ্ট পোলিং বুথে বিএলএদের নিয়ে বিএলওদের বৈঠক করার নির্দেশ দিয়েছে। মুর্শিদাবাদের বেলডাঙ্গায় প্রস্তাবিত মসজিদের শিলান্যাসকে কেন্দ্র করে আজ কোনো রকম অপ্রীতিকর ঘটনা রোধে সব ব্যবস্থা নিতে রাজ্যকে নির্দেশ কলকাতা হাইকোর্টের। রাজ্যপাল সিভি আনন্দ বোস কোনো রকম উস্কানিমূলক মন্তব্য বা গুজবে বিভ্রান্ত না হওয়ার পরামর্শ দিয়েছেন রাজ্যবাসীকে। কলকাতা হাইকোর্ট চলতি শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় টেন্টেড বা অযোগ্য বলে চিহ্নিতদের অংশগ্রহণ করার বিরুদ্ধে আদালত অবমাননার মামলা গ্রহণ করেছে। এদিকে প্রাথমিকে 32,000 চাকরির মামলায় সুপ্রিম কোর্টে ক্যাভিয়েট দাখিল করেছেন কর্মরত শিক্ষকরা। উত্তুরে হাওয়ায় ভর করে রাজ্যে আজ সর্বনিম্ন তাপমাত্রা বেশ কিছুটা কমেছে। সৈয়দ মুশতাক আলী ট্রফি ক্রিকেটে বাংলা আজ পন্ডিচেরির বিরুদ্ধে খেলবে। আসি বিস্তারিত খবরে। সম্পূর্ণ স্বচ্ছ ত্রুটিহীন ভোটার তালিকা তৈরির স্বার্থে নির্বাচন কমিশন এসআইআর এর সময়সীমা আরও বাড়াতে পারে বলে ইঙ্গিত মিলেছে। এসআইআর এর কাজ চলা মোট 12টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্য নির্বাচনী আধিকারিকদের নিয়ে গতকাল এক বৈঠকে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার কথা জানান। এসআইআর এর কাজের জন্য সময়সীমা বাড়াতে হলে সংশ্লিষ্ট রাজ্যের সিইও দপ্তরকে নির্বাচন কমিশনের কাছে বিষয়টি সুপারিশ করতে বলা হয়েছে। কমিশন তা খতিয়ে দেখে ডেডলাইন বা নির্ধারিত সময়সীমা বাড়ানোর সিদ্ধান্ত নেবে। কেরালায় ইতিমধ্যে নির্বাচন কমিশন রাজ্য সরকারের অনুরোধে এসআইআর প্রক্রিয়ার সময়সীমার মেয়াদ আরও 1 সপ্তাহের জন্য বাড়িয়ে দিয়েছে। এদিকে কমিশন খসড়া ভোটার তালিকায় যাতে যোগ্য ভোটারদের নাম থাকে তা সুনিশ্চিত করার লক্ষ্যে 11 ডিসেম্বর এনিউমারেশন পর্ব শেষ হওয়ার আগে সংশ্লিষ্ট পোলিং বুথে বিএলওদের বৈঠক করার নির্দেশ দিয়েছে। ওই বৈঠকে বুথ লেভেল এজেন্টদের উপস্থিতি বাধ্যতামূলক। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার গতকাল ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈঠকে এই নির্দেশ দেন। বৈঠকে আলোচ্য সূচি ও গৃহীত বিভিন্ন সিদ্ধান্ত জেলা নির্বাচনী আধিকারিক ডিইওদের ওয়েবসাইটে আপলোড করতে হবে, যাতে মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরের ওয়েবসাইটের লিঙ্কও দেওয়া থাকবে। এনিউমারেশনের যাবতীয় তথ্য, যেমন প্রতিটি বুথে মোট ভোটদাতার সংখ্যা কত দাঁড়ালো, কতগুলি ফর্ম ফেরত এসেছে, কতজন ভোটদাতার নাম খসড়া তালিকায় অন্তর্ভুক্ত হয়নি, স্থানান্তরিত ও ভুয়ো ভোটদাতা সহ বিভিন্ন বিষয় খতিয়ে দেখা হবে। অন্যদিকে খসড়া ভোটার তালিকায় প্রকৃত অর্থে কত ভোটদাতা মৃত হিসেবে তালিকাভুক্ত হওয়া উচিত তা নিশ্চিত করতে বিভিন্ন সরকারি ও আধা সরকারি উৎস থেকে তথ্য মিলিয়ে দেখা বাধ্যতামূলক বলেও নির্বাচন কমিশন জানিয়েছে। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার গতকালের বৈঠকে গ্রাম পঞ্চায়েত ও পুরসভায় নথিভুক্ত মৃত্যুর তথ্য সেই অনুযায়ী প্রথমেই যাচাই করে দেখার নির্দেশ দেন। পাশাপাশি এলআইসি, ব্যাংক ও সমবায় ব্যাংকের রেকর্ডে মৃত গ্রাহকদের তথ্য খতিয়ে দেখতে বলা হয়েছে। পশ্চিমবঙ্গের তরফে বৈঠকে মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল এবং অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক দিব্যেন্দু দাস ও অরিন্দম নিয়োগী ও উপমুখ্য নির্বাচনী আধিকারিক সুমন্ত রায় উপস্থিত ছিলেন। অন্যদিকে রাজ্যে এসআইআর প্রক্রিয়া চলাকালীন যে সমস্ত বিএলওর মৃত্যু হয়েছে তাদের ক্ষতিপূরণ দেওয়ার কথাও বিবেচনা করছে নির্বাচন কমিশন। তাদের ময়না তদন্তের রিপোর্ট পাওয়ার পর বিষয়টি খতিয়ে দেখে ক্ষতিপূরণের প্রক্রিয়া শুরু করা হতে পারে বলে কমিশন সূত্রে জানা গেছে। সারা রাজ্যের সঙ্গে পূর্ব বর্ধমান জেলাতেও ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন কর্মসূচি এসআইআর এর কাজ সুষ্ঠুভাবে এগিয়ে চলেছে। আমাদের জেলার সংবাদদাতার একটি প্রতিবেদন। পূর্ব বর্ধমান জেলায় ভোটার তালিকার নিবিড় সংশোধনী প্রায় শেষের মুখে। জেলায় গত বুধবার পর্যন্ত প্রায় 95% এনুমারেশন ফর্ম ডিজিটাইজড করা হয়েছে। বিএলওরা জানাচ্ছেন তাঁদের অভিজ্ঞতার কথা। বর্ধমান মিউনিসিপ্যালিটির 27 নম্বর ওয়ার্ড পার্ট 57 এর বিএলও হিসাবে দায়িত্ব পেয়েছি। প্রত্যেকটা বাড়ি ভিজিট করেছি এবং সেখানে গিয়ে আমি ফর্ম ডিস্ট্রিবিউশন করেছি। মানুষের মধ্যে খুবই ভালো রকম সহযোগিতা পেয়েছি। এসআইআর এর বিরুদ্ধাচরণ করতে আমি কাউকে দেখিনি এবং স্বতঃপ্রণোদিতভাবে যে সমস্ত বাড়িতে কেউ মারা গেছেন বা অন্যত্র চলে গেছেন তারা নিজেরাই বলেছেন। আমার নাম মঞ্জু বাগ। আমার জামালপুর 262 বেরগ্রাম পঞ্চায়েত 6 নম্বর পার্টের আমি বিএলও ছিলাম। এনুমারেশন ফর্ম প্রত্যেক বাড়ি বাড়ি বিলি করেছি। 2-3 দিন পর থেকে আবার কালেক্ট করে তারপর ডিজিটাইজ করেছি। তনুশ্রী বন্দ্যোপাধ্যায়, আকাশবাণী সংবাদ, বর্ধমান।
মুর্শিদাবাদের বেলডাঙ্গায় তৃণমূল কংগ্রেসের বহিষ্কৃত বিধায়ক হুমায়ুন কবিরের প্রস্তাবিত মসজিদের শিলান্যাসকে কেন্দ্র করে আজ ওই এলাকায় যাতে কোনো রকম অশান্তি ছড়াতে না পারে কলকাতা হাইকোর্ট তা নিশ্চিত করতে প্রশাসনকে নির্দেশ দিয়েছে। ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পাল ও বিচারপতি পার্থসারথী সেনের ডিভিশন বেঞ্চ এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় অশান্তি ছড়ানো রুখতে প্রশাসনকে কড়া হাতে পরিস্থিতি মোকাবিলাও করতে বলেছেন। রাজ্যপাল ডক্টর সিভি আনন্দ বোস প্রস্তাবিত মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপনকে কেন্দ্র করে কোনো রকম উস্কানিমূলক মন্তব্য বা গুজবে বিভ্রান্ত না হওয়ার পরামর্শ দিয়েছেন রাজ্যবাসীকে। সকলকে তিনি শান্ত, সতর্ক ও সচেতন থাকারও আহ্বান জানিয়েছেন। পাশাপাশি রাজ্যের কোথাও যেন আইন শৃঙ্খলা বিঘ্নিত এবং অশান্তি না হয় সেই জন্য প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা নিতেও রাজ্য সরকারকে নির্দেশ দিয়েছেন রাজ্যপাল। এছাড়া লোক ভবনকে অ্যাক্সেস পয়েন্ট সেল অবিলম্বে গঠন করে তা 24 ঘন্টা কার্যকর রাখতেও নির্দেশ দিয়েছেন ডক্টর সিভি আনন্দ বোস। তিনি নিজে সরাসরি পরিস্থিতির ওপর নজরদারি চালাবেন। লোক ভবন সূত্রে জানা গেছে এর প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন চিফ অফ স্টাফ ডক্টর এস.কে. পট্টনায়ক। অ্যাক্সেস পয়েন্ট সেলের যোগাযোগের নম্বর হল 0332200164 এদিকে রাজ্য সরকার যে কোনো রকম অপ্রীতিকর ঘটনা রোধে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশকে নির্দেশ দিয়েছে। ইতিমধ্যে বিশেষ নজরদারি দল তৈরি করে জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় মোতায়েন করা হয়েছে। পাশাপাশি সতর্ক থাকতে বলা হয়েছে গোয়েন্দা বিভাগকেও। তৃণমূল কংগ্রেসের বহিষ্কৃত নেতা বিধায়ক হুমায়ুন কবিরের প্রস্তাবিত মসজিদ নির্মাণের বিষয়ে বিজেপির রাজ্য সভাপতি সাংসদ শ্রমিক ভট্টাচার্য গতকাল রাজ্যসভায় বলেন, এই ধরনের উদ্যোগ ভারতীয় সংস্কৃতির পরিপন্থী, যা কখনোই বাস্তবায়িত হতে দেওয়া হবে না। हम इतिहास को मिटा नहीं सकते, हम हमारे धरोहर को छोड़ नहीं सकते, हम हमारे सांस्कृतिक विरासत से मिटा नहीं सकते, लेकिन ये चल रहे हैं पश्चिम बंगाल पे। अभी बाबरी मस्जिद का नींव डालने वाला है उधर। जो लोग आज प्रोटेस्ट कर रहे हैं पश्चिम बंगाल में बाबरी मस्जिद का बनाने का घोषणा किया एसी का पार्टी का विधायक, और हम लोग हिंदुस्तान में होने नहीं देंगे। সম্প্রীতি ও সৌহার্দ্যের বার্তা সামনে রেখে কলকাতায় আজ পদযাত্রা করবে প্রদেশ কংগ্রেস। প্রদেশ কংগ্রেসের রাজ্য সভাপতি শুভঙ্কর সরকার বলেছেন, ওই পদযাত্রা টিপু সুলতান মসজিদ থেকে সেন্ট্রাল এভিনিউয়ের রাম মন্দির পর্যন্ত যাবে। তিনি বলেন, ভারতের বহুত্ববাদ, শাশ্বত ধারা ও ঐতিহ্য যাতে কোনোভাবে বিনষ্ট না হয়, ওই পদযাত্রার মধ্যে দিয়ে সেই বার্তা তুলে ধরা হবে। আকাশবাণী কলকাতা 10টি জেলার জন্য চুক্তির ভিত্তিতে আংশিক সময়ের সাংবাদিক নিয়োগ করবে। জেলাগুলি হল বীরভূম, আলিপুরদুয়ার, পশ্চিম বর্ধমান, দার্জিলিং, দক্ষিণ দিনাজপুর, ঝাড়গ্রাম, কালিম্পং, হুগলি, পূর্ব মেদিনীপুর ও কলকাতা। আবেদন জানানোর শেষ তারিখ 15 ডিসেম্বর। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। কলকাতা হাইকোর্ট চলতি শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় টেন্টেড বা অযোগ্য বলে চিহ্নিতদের অংশগ্রহণ করার বিরুদ্ধে আদালত অবমাননার মামলা গ্রহণ করেছে। বিচারপতি সৌগত ভট্টাচার্য গতকাল মামলা গ্রহণ করে নির্দেশ দিয়েছেন, আগামী 14 দিনের মধ্যে সব পক্ষকে মামলার নোটিশ ও নথি দিতে হবে। জানুয়ারি মাসে এর শুনানি। এদিকে প্রাথমিকে 32,000 চাকরির মামলায় সুপ্রিম কোর্টে ক্যাভিয়েট দাখিল করেছেন কর্মরত শিক্ষকরা। হাইকোর্টের নির্দেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে কোনো আবেদন জমা পড়লে তাতে তাদের বক্তব্য না শুনেই শীর্ষ আদালত যাতে কোনো নির্দেশ না দেয়, সে কারণেই এই পদক্ষেপ। কলকাতা মেট্রো হঠাৎ বিদ্যুৎ পরিষেবা বন্ধ হলে আপৎকালীন পরিস্থিতিতে যাত্রীদের উদ্ধার করতে লিথিয়াম আয়রন ফসফেট ব্যাটারির প্রয়োগ শুরু করতে চলেছে। সারা দেশের মধ্যে এবং ভারতীয় রেলের ইতিহাসে কলকাতা মেট্রোতেই প্রথম এই ব্যবস্থা চালু হবে বলে কলকাতা মেট্রোর প্রিন্সিপাল চিফ ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার অসীম কুমার মজুমদার জানিয়েছেন। তিনি গতকাল বণিক সভা ইন্ডিয়ান চেম্বার অফ কমার্স আয়োজিত তৃতীয় রেল ইন্ডিয়া ফোরাম দ্য ফিউচার এক্সপ্রেস শীর্ষক আলোচনা সভায় বলেন, ভারত সরকারের নির্দেশিকা অনুযায়ী লেড অ্যাসিড ব্যাটারির ব্যবহার সম্পূর্ণরূপে বর্জন করার প্রক্রিয়া শেষ হয়ে এসেছে। যেটা 2015-তে বোধহয় হয়েছিল, ন্যাশনাল গ্রিড ফেলিওর হয়েছিল, সারা ভারতবর্ষে কারেন্ট ছিল না। সেই সময়তে ওরকম যদি কেস হয় তখন গাড়ি মাঝখানে আটকে যাবে। ওই যে জিনিসগুলো, এই যে অ্যাডভান্টেজ, ওইটা ছাড়া এই যে লিথিয়াম আয়রন ফসফেট আর L2O ব্যাটারি দুটো আছে, লিথিয়াম টাইটানিয়াম অক্সাইড ব্যাটারি, এই দুটো ব্যাটারি দিয়েই ট্রেন চালানো হচ্ছে, সেন্ট্রাল সাবস্টেশনে লাগানো হচ্ছে।
উত্তরে বা হাওয়ায় ভর করে রাজ্যে আজ সর্বনিম্ন তাপমাত্রা বেশ কিছুটা কমেছে। আলিপুরে সকালে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় 14.5 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে যা 2.1 ডিগ্রি কম। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল স্বাভাবিকের থেকে প্রায় 1.5 ডিগ্রি নিচে। দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই ন্যূনতম তাপমাত্রা স্বাভাবিকের থেকে কম রয়েছে। উত্তরবঙ্গের জেলাগুলিতেও একই চিত্র। আগামী 7 দিন রাজ্যে শুষ্ক আবহাওয়া থাকবে বলে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে। রাজ্যের লোক সংস্কৃতি ও আদিবাসী সংস্কৃতি কেন্দ্রের প্রতিষ্ঠা বার্ষিকী উৎসব আজ শুরু হতে চলেছে। দক্ষিণ কলকাতার ছিটকালিকাপুরের লোকগ্রামে উৎসবের সূচনা করবেন মন্ত্রী ইন্দ্রনীল সেন। সৈয়দ মুশতাক আলী ট্রফি ক্রিকেটে বাংলা আজ পন্ডিচেরির বিরুদ্ধে খেলবে। হায়দ্রাবাদের জিমখানা মাঠে খেলা শুরু সকাল 9টায়। ইন্ডিগোর বহু সংখ্যক উড়ান বাতিলের প্রেক্ষিতে অতিরিক্ত যাত্রীভিড় সামাল দিতে পূর্ব ও দক্ষিণ পূর্ব রেল বেশ কিছু বিশেষ ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। সম্পূর্ণ স্বচ্ছ ও ত্রুটিহীন ভোটার তালিকা তৈরির স্বার্থে নির্বাচন কমিশন এসআইআর এর সময়সীমা আরও বাড়াতে পারে। মুর্শিদাবাদের বেলডাঙ্গায় প্রস্তাবিত মসজিদের শিলান্যাসকে কেন্দ্র করে আজ কোনো রকম অপ্রীতিকর ঘটনা রোধে সব ব্যবস্থা নিতে রাজ্যকে নির্দেশ কলকাতা হাইকোর্টের। রাজ্যপাল সিভি আনন্দ বোস কোনো রকম উস্কানিমূলক মন্তব্য বা গুজবে বিভ্রান্ত না হওয়ার পরামর্শ দিয়েছেন রাজ্যবাসীকে। স্থানীয় সংবাদ শেষ হল। পরের খবর 9:15-এ। আকাশবাণী খবর পড়ছি নমামি বসু রুদ্র। প্রথমে বিশেষ খবর। ভারত ও রাশিয়া প্রতিরক্ষা, বাণিজ্য, অর্থনীতি, স্বাস্থ্য সুরক্ষা, শিক্ষা, সংস্কৃতি ও গণমাধ্যম ক্ষেত্রে 16টি চুক্তি স্বাক্ষর করেছে। সফল ভারত সফর শেষে পুতিন দেশে ফিরছেন। নিজেদের দেশের সম্পদ ব্যবহারের জন্য রাশিয়ার বিদেশ মন্ত্রক ইউরোপীয় ইউনিয়নের সমালোচনা করেছে। নির্বাচন কমিশন কেরালায় এসআইআর প্রক্রিয়ার মেয়াদ আরও 1 সপ্তাহের জন্য বাড়িয়ে দিয়েছে। সংবিধান প্রণেতা বাবা সাহেব ডক্টর ভীমরাও আম্বেদকরের 70তম মহাপরিনির্বাণ দিবসে আজ নানা অনুষ্ঠানে তাঁকে স্মরণ করা হচ্ছে। ভারত আজ একদিনের ক্রিকেট সিরিজের নির্ণায়ক তথা শেষ ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে খেলবে। খেলা শুরু হবে দুপুর 1টায়। ফিফা মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পকে নবঘোষিত শান্তি পুরস্কারের প্রথম বিজয়ী হিসেবে ঘোষণা করেছে। আসছে বিস্তারিত খবরে। ভারত ও রাশিয়া প্রতিরক্ষা, বাণিজ্য, অর্থনীতি, স্বাস্থ্য সুরক্ষা, শিক্ষা, সংস্কৃতি ও গণমাধ্যম ক্ষেত্রে 16টি চুক্তি স্বাক্ষর করেছে। 23তম ভারত রাশিয়া বার্ষিক শীর্ষ সম্মেলনে রুশ রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিনের সঙ্গে এক যৌথ সাংবাদিক বৈঠকে গতকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, রাষ্ট্রপতি পুতিনের ভারত সফর এমন এক সময় হচ্ছে যখন দুদেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক বহু ঐতিহাসিক মাইলফলকের দিকে এগিয়ে চলেছে। গত 10 বছরে বিশ্ব নানান ওঠাপড়ার সম্মুখীন হয়েছে। এরই মধ্যে অটুট রয়েছে ভারত রাশিয়া সম্পর্ক। এই সম্পর্ক আন্তর্জাতিক চ্যালেঞ্জ মোকাবিলা করতে শক্তি যোগাবে বলে প্রত্যয় ব্যক্ত করেন তিনি। শ্রী মোদী বলেন, সন্ত্রাসবাদের বিরুদ্ধে দুই দেশ কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করেছে। সন্ত্রাসবাদকে মানবতার বিরুদ্ধে সরাসরি আঘাত বলে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, এর মোকাবিলায় আন্তর্জাতিক ঐক্যমত্য গড়ে তোলাই সবথেকে বড় শক্তি। आतंकवाद के विरुद्ध लड़ाई में भारत और रूस ने लंबे समय से कंधा मिलाकर सहयोग किया है। पहलगाम में हुआ आतंकी हमला हो या क्रोकस सिटी हॉल पर किया गया कायरतापूर्ण आघात, इन सभी घटनाओं की जड़ एक ही है। भारत का अटल विश्वास है कि आतंकवाद मानवता के मूल्यों पर सीधा प्रहार है और इसके विरुद्ध वैश्विक एकता ही हमारी सबसे बड़ी ताकत है। নতুন দিল্লিতে ভারত রাশিয়া বাণিজ্য ফোরামে ভাষণে প্রধানমন্ত্রী বলেন, ভারত এবং ইউরেশিয়ান অর্থনৈতিক ইউনিয়নের মধ্যে একটি মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা ইতিমধ্যেই শুরু হয়েছে। ব্যবসা বা কূটনীতি যাই হোক না কেন, যে কোনো অংশীদারিত্বের ভিত্তি হল পারস্পরিক বিশ্বাস। এই বিশ্বাস ভারত রাশিয়া সম্পর্কের সবচেয়ে বড় শক্তি, যা দুই দেশের যৌথ প্রচেষ্টাকে দিক নির্দেশ এবং গতি দুটোই প্রদান করে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু গত সন্ধ্যায় রুশ রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিনের সম্মানে এক নৈশভোজের আয়োজন করেছেন। তিনি উল্লেখ করেন, তাঁর এই সফর দুই দেশের মধ্যে কৌশলগত সম্পর্কের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। রাষ্ট্রপতি বলেন, এই অংশীদারিত্ব শান্তি, স্থিতাবস্থা এবং পারস্পরিক আর্থসামাজিক প্রযুক্তিগত অগ্রগতির ক্ষেত্রে দুদেশের সহযোগিতা নিশ্চিত করবে। 2025 সাল ভারত রাশিয়া বহুমুখী অংশীদারিত্বের জন্য বিশেষভাবে ফলপ্রসূ হয়েছে। রাজনৈতিক বিনিময়, বাণিজ্য, অর্থনীতি, প্রতিরক্ষা, পারমাণবিক ক্ষেত্রে সহযোগিতা, মহাকাশ বিজ্ঞান ও প্রযুক্তি এবং মানুষে মানুষের সম্পর্ক সহ বিভিন্ন ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে বলেও রাষ্ট্রপতি অভিমত ব্যক্ত করেন। ये अवसर हमारे लिए विशेष महत्व रखता है क्योंकि हम भारत रूस स्ट्रेटेजिक पार्टनरशिप की 25वीं वर्षगांठ मना रहे हैं। एक ऐसी साझेदारी जिसकी नींव अक्टूबर 2000 में
महामहिम राष्ट्रपति पुतिन की भारत यात्रा के दौरान पड़ी थी और जिसे वर्ष 2010 में स्पेशल एंड प्रिविलेज स्ट्रेटेजिक पार्टनरशिप के स्तर तक उन्नत किया गया। দুদিনের ভারত সফর শেষে গত রাতেই রুশ রাষ্ট্রপতি পুতিন রাশিয়ার উদ্দেশ্যে রওনা হয়েছেন। বিদেশমন্ত্রী ড এস জয়শঙ্কর বিমানবন্দরে তাঁকে বিদায় জানান। রাশিয়া বিদেশ মন্ত্রক নিজেদের দেশের সম্পদ ব্যবহারের জন্য ইউরোপীয় ইউনিয়নের সমালোচনা করেছে। মস্কোতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিদেশ মন্ত্রকের মুখপাত্র মারিয়া জাখারোভা ইউইউকে এক অপরাধী গোষ্ঠী বলে অভিহিত করে বলেছেন তাদের পরিকল্পনার কোনো বৈধ ভিত্তি নেই। ইউরোপীয় কমিশন ইউক্রেনের আর্থিক চাহিদা মেটাতে ক্ষতিপূরণ সূচক ঋণ প্রকল্পের আওতায় ইউরোপে 210 বিলিয়ন ইউরো মূল্যের রাশিয়ার সম্পদ বাজেয়াপ্ত করার পরিকল্পনা ঘোষণা করার এবং ইইউ বহির্ভূত পশ্চিমী দেশগুলিকে এই উদ্যোগে সামিল হওয়ার আহ্বান জানানোর পর রাশিয়া এই মন্তব্য করে। ইইউ যদি এমন কোনো পদক্ষেপ নেয় সেক্ষেত্রে রাশিয়া কড়া ব্যবস্থা নেবে বলেও মারিয়া জাখারোভা হুঁশিয়ারি দিয়েছেন। নির্বাচন কমিশন কেরালায় ভোটার তালিকায় বিশেষ নিবিড় কর্মসূচি এসআইআর প্রক্রিয়ার মেয়াদ আরও 1 সপ্তাহের জন্য বাড়িয়ে দিয়েছে। কমিশনের এক নির্দেশিকায় জানানো হয়েছে এনিউমারেশনের কাজ যা ডিসেম্বরের 11 তারিখ শেষ হওয়ার কথা ছিল তা এখন 18 ডিসেম্বর পর্যন্ত চলবে। সংশোধিত সময়সূচি অনুসারে খসড়া ভোটার তালিকা 16 ডিসেম্বরের পরিবর্তে 23 ডিসেম্বর প্রকাশিত হবে। চূড়ান্ত তালিকা প্রকাশ হবে 21 ফেব্রুয়ারি, যা এর আগে 14 ফেব্রুয়ারি হওয়ার কথা ছিল। কেরালা সরকারের অনুরোধের প্রেক্ষিতে এই সিদ্ধান্ত বলে কমিশন সূত্রে জানা গেছে। আকাশবাণী কলকাতা 10টি জেলার জন্য চুক্তির ভিত্তিতে আংশিক সময়ে সাংবাদিক নিয়োগ করবে। জেলাগুলি হল বীরভূম, আলিপুরদুয়ার, পশ্চিম বর্ধমান, দার্জিলিং, দক্ষিণ দিনাজপুর, ঝাড়গ্রাম, কালিম্পং, হুগলি, পূর্ব মেদিনীপুর এবং কলকাতা। এই সংক্রান্ত যাবতীয় তথ্য www.newsonair.gov.in এ পাওয়া যাবে। আবেদন জানানোর শেষ তারিখ 15 ডিসেম্বর। এই খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। সংবিধান প্রণেতা বাবা সাহেব ড ভীমরাও আম্বেদকরের 70তম মহাপরিনির্বাণ দিবসে আজ নানা অনুষ্ঠানে তাঁকে স্মরণ করা হচ্ছে। সংসদ ভবন প্রাঙ্গণে প্রেরণাস্থলে বাবা সাহেবের প্রতিমূর্তির সামনে ড আম্বেদকর ফাউন্ডেশন এবং সামাজিক ন্যায় ও ক্ষমতায়ন মন্ত্রকের পক্ষ থেকে আজ তাঁর মৃত্যুবার্ষিকীতে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা, রাজ্যসভার উপাধ্যক্ষ হরিবংশ নারায়ণ সিং, বিরোধী দলনেতা ও সাংসদ এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা সেখানে পুষ্পার্ঘ্য অর্পণ করে ড আম্বেদকরের প্রতি শ্রদ্ধা অর্পণ করবেন। জনসাধারণও সংসদ ভবন প্রাঙ্গণে ড বি.আর. আম্বেদকরের মূর্তিতে শ্রদ্ধা জানাতে পারেন। সামাজিক ন্যায় ও ক্ষমতায়ন মন্ত্রকের পক্ষে ড আম্বেদকর ফাউন্ডেশনের এই অনুষ্ঠানের আয়োজন করেছে। ডিএফএফ এর সদস্য সচিব ভি আপ্পারা ও ডিরেক্টর মনোজ তিওয়ারি অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। উল্লেখ্য, সামাজিক ন্যায়, সাম্য ও গণতন্ত্রের সম্পর্কে ড বি.আর. আম্বেদকরের ভাবধারা আজও সমান প্রাসঙ্গিক। এই ভাবাদর্শে দীক্ষিত প্রধানমন্ত্রী মোদীর নেতৃত্বাধীন বর্তমান সরকার সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস ও সবকা প্রয়াসের মন্ত্র গ্রহণ করেছে। দিল্লি পুলিশ জাতীয় রাজধানী অঞ্চল সংলগ্ন এলাকা থেকে 16 জন গ্যাংস্টার ও কুখ্যাত অপরাধীকে গ্রেপ্তার করেছে। অবৈধ অস্ত্র ব্যবসা, মাদক পাচার, ডাকাতি এবং ছিনতাইয়ের সঙ্গে জড়িত সংগঠিত অপরাধ দমনে রাতভর 850-রও বেশি পুলিশকর্মীকে নিয়ে দিল্লি এবং হরিয়ানা জুড়ে 1.5 শতাধিক বাড়িতে অভিযান চালিয়েছে পুলিশ। 18টি পিস্তল, 43টি তাজা কার্তুজ, ছুরি, 122টি মোবাইল ফোন, 2টি ওয়্যারলেস সেট উদ্ধার হয়েছে। 10 লক্ষ টাকারও বেশি নগদ অর্থ এবং 650 গ্রামের বেশি সাইকোট্রপিক পদার্থ উদ্ধার হয়েছে এই অভিযানে। অস্ত্র আইনে 16টি, এনডিপিএস আইনে 2টি এবং আবগারি আইনে 2টি মামলা দায়ের করেছে পুলিশ। ব্রিটেন ভিত্তিক প্রতিরক্ষা সরঞ্জাম লেনদেনের সঙ্গে জড়িত সঞ্জয় ভান্ডারীর সঙ্গে যুক্ত অর্থ তছরূপ মামলায় প্রাক্তন কংগ্রেস সভাপতি সোনিয়া গান্ধীর জামাতা ব্যবসায়ী রবার্ট ভাড্রার বিরুদ্ধে ইডির পেশ করা তথ্য প্রমাণের ওপর দিল্লি আদালতে আজ শুনানি হতে পারে। গত মাসে ইডি পিএমএল এর অধীনে দিল্লির রস অ্যাভিনিউ আদালতে অভিযোগ দায়ের করে। গত জুলাই মাসে এ ব্যাপারে ভাড্রার বয়ান রেকর্ড করা হয়েছিল। তার বিরুদ্ধে দেশের বাইরে অর্থ পাচার এবং ভান্ডারীর অঘোষিত বিপুল সম্পত্তির সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে। 2016 সালে ভান্ডারীকে দিল্লি আদালত অর্থনৈতিক অপরাধী ঘোষণা করে। পাকিস্তান ও আফগানিস্তান বাহিনীর মধ্যে গত রাতে দুদেশের উত্তেজনাপূর্ণ সীমান্তে গুলি বিনিময় শুরু হয়, তবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। উভয় পক্ষই কাতারের মধ্যস্থতায় 2 মাস ধরে কার্যকর থাকা যুদ্ধবিরতি লঙ্ঘনের জন্য একে অপরকে দায়ী করেছে। ইসরায়েলের গুপ্তচর সংস্থা মোসাদ নতুন মহানির্দেশক পেতে চলেছে। সে দেশের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এই পদের জন্য সেনা সচিব মেজর জেনারেল রোমান গুফম্যানের নাম ঘোষণা করেন। বর্তমান মোসাদ প্রধান ডেভিড বার্নিয়ার 5 বছরের কার্যকালের মেয়াদ 2026 জুন মাসে শেষ হচ্ছে।
ভারত আজ একদিনের ক্রিকেট সিরিজের তৃতীয় তথা শেষ ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে খেলবে। বিশাখাপত্তনমের এসিএ বিডিসিএ ক্রিকেট স্টেডিয়ামে খেলা শুরু হবে দুপুর 1:30টায়। রাঁচিতে প্রথম ম্যাচে ভারত 17 রানে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে দেয়। রায়পুরে দ্বিতীয় ম্যাচে দক্ষিণ আফ্রিকা ভারতকে 4 উইকেটে পরাজিত করে। আন্তর্জাতিক ফুটবলের বিশ্বব্যাপী নিয়ামক সংস্থা ফিফা আগামী বছরের পুরুষদের বিশ্বকাপের ড্র অনুষ্ঠানে মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পকে নবঘোষিত ফিফা শান্তি পুরস্কারের প্রথম বিজয়ী হিসেবে ঘোষণা করেছে। ওয়াশিংটন ডিসিতে 2026 বিশ্বকাপ ড্র অনুষ্ঠানে পুরস্কার গ্রহণের সময় ট্রাম্প বলেছেন, বিশ্ব এখন আরও নিরাপদ হয়ে উঠেছে। ফিফা সভাপতি এবং ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্রদের মধ্যে অন্যতম জিয়ান্নি ইনফ্যান্টিনো কেনেডি সেন্টার ফর দ্য পারফর্মিং আর্টসে এই সম্মাননা প্রদান করেন। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। ভারত ও রাশিয়া প্রতিরক্ষা, বাণিজ্য, অর্থনীতি সহ বিভিন্ন ক্ষেত্রে 16টি চুক্তি স্বাক্ষর করেছে। সফল ভারত সফর শেষে পুতিন দেশে ফিরছেন। নির্বাচন কমিশন কেরালায় এসআইআর প্রক্রিয়া আরও 1 সপ্তাহের জন্য বাড়িয়ে দিয়েছে। সংবিধান প্রণেতা বাবা সাহেব ডক্টর ভীমরাও আম্বেদকরের 70তম মহাপরিনির্বাণ দিবসে আজ তাকে স্মরণ করা হচ্ছে। খবর শেষ হলো।